থ্যাংক ইউ সো মাচ দাদা সময় দেওয়ার জন্য। ফাইনালি হচ্ছে, কথা হয়েছিল। কেমন আছো শুরুতে জিজ্ঞেস করি। আমি খুবই ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। তোমার সাথে কথা হচ্ছে, ভালো লাগছে। বছরের শেষের দিকে চলে এসেছি। কোনো রিগ্রেটস বা কিছু রয়েছে, কিছু চিন্তা ভাবনা রয়েছে যে এই বছর করেছো সেটা নতুন বছরে গিয়ে রিপিটেশন হবে না? না, মানে দেখো, রিগ্রেট আমি ওভাবে করি না, কারণ আমরা জীবনে চলার পথে অনেক প্ল্যান করি। মানে প্ল্যান ছাড়া মানুষ প্রপারলি এগোতে পারে না, বাট দিনের শেষে যেটা হবে সেটা তো আমার হাতে নেই, যেহেতু সেই জন্য হ্যাঁ, অবশ্যই কিছু রেকটিফিকেশন তো রয়েছে আমাদের জীবনে চলার পথে বা আমার কাজের ক্ষেত্রে, সেগুলো রয়েছে। কিন্তু যেটা হয়ে গেছে, আমার মনে হয় যে রিগ্রেট করে লাভ নেই, কারণ যেটা হয়েছে যদি ভুল কিছু হয়ে থাকে, তাহলে সেইখান থেকে আমাদের লার্নিং পেয়েই আমরা সামনে আরো বেটারমেন্টের দিকে এগোতে পারবো। সুতরাং রেকটিফিকেশন বলতে পারি, রিগ্রেট সেই অর্থে নয়। নতুন বছরে কিছু প্ল্যান রয়েছে, যে কিছু ট্যুর, বাইরে ঘুরতে যাওয়া বা কিছু সেই টাইপের চিন্তা ভাবনা? আহ, অনেকে থাকে নতুন বছর পড়ছে, একটু বেরিয়ে আসি, বাঙালি আমরা। হ্যাঁ, সে তো অবশ্যই থাকে, ঘুরতে যেতে আমিও খুব পছন্দ করি, ভালোবাসি আসলে। আমি এমন একটি কাজের সঙ্গে যুক্ত পেশাগতভাবে, মানে সেই পেশার নিরিখে সৌভাগ্যবশত বছরে প্রায় 2-3 বার আমার ঘোরাটা একসাথেই হয়ে যায়। মানে লাস্ট ইয়ার, মানে এটা 2023 থেকেই ফ্রিকোয়েন্সিটা আরো বেড়েছে। মানে আমি 2023-এ প্রায় 2 বার নর্থ বেঙ্গল আমার ঘোরা হয়ে গেছে শুটিং এর দৌলতে। তারপর এই বছরের শেষের দিকেই আবার আমি যাচ্ছি। একটা ইনিশিয়াল কথাবার্তা হয়ে আছে, মানে শেষে বলছি, মানে এই নতুন বছরের শুরুতেই আমি যাচ্ছি আবার সেই নর্থ বেঙ্গল, আলিপুরদুয়ার একটা সিরিজের শুট করতে। তার আগে আবার একটা কথা হয়ে রয়েছে খুবই ইনিশিয়াল ভাবে, জয়সালমীর। সুতরাং আলাদা করে প্ল্যান করতে হয় না, কাজের নিরিখেই আমার ঘোরা বেড়ানো হয়ে যায়। তবে হ্যাঁ, আলাদা করে বলতে গেলে শুটিং এর ফাঁকে বা যখন একটু ছুটি পাই, তখন বন্ধু বান্ধবদের সাথে বা পরিবারের সঙ্গে একটু ঘুরতে যেতে ভালোই লাগে, মন্দ লাগে একেবারেই নয়। কিন্তু সেটা এখনো সেইভাবে প্ল্যান করে হয়ে ওঠেনি যে নতুন বছরে অমুক জায়গায় যাব। আসলে যেমন যেমন শিডিউল পড়বে সেই অনুযায়ী আর কি, সেই অ্যাকর্ডিং প্ল্যান করব, দেখা যাক কি হয়। আচ্ছা, কাজ করছো, পরপর কাজ হচ্ছে, খুব ভালো লাগছে, কনগ্রাচুলেশনস, পরপর তোমার এরকম চলতে থাকুক। তবে আমি থ্যাংক একটুখানি পাস্টে চলে যাব। অ্যাক্টিং করছো, অ্যাক্টিং প্রফেশনটা খুব একটা ইজি নয়, অনেকে স্বপ্ন দেখে, হয় না, সবার তো পূরণ হয় না। কিভাবে ইউ। তোমার শুরুটা হয়েছিল একটু যদি বলো। হ্যাঁ, মানে এইটা খুব সত্যি কথা যে অভিনয়টাকে ভালোবাসে প্রচুর মানুষ, এবং অভিনয়ের এই জগৎটাকে দূর থেকে, আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলি, দূর থেকে একটা ধারণা থাকে অভিনয় জগৎ সম্পর্কে। এবং তারপর এই অভিনয় জগতে ঢুকে পড়বার পর সেই ধারণাটা সম্পূর্ণ বদলে যায়। কারণ আমিও যখন শুরু করেছিলাম, প্রথম কথা, আমার একেবারেই কোনো ধারণাও ছিল না এবং প্ল্যান প্রোগ্রামও ছিল না যে আমি অ্যাক্টিংটাকে আমার পেশা হিসেবে নেব। কারণ আমার একটা একাডেমিক ব্যাকগ্রাউন্ড ছিল, মানে, এবং সেখানেই পার্সিউ করার প্ল্যান প্রোগ্রাম ছিল আমার। আমার যেহেতু আমি এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড কালচার নিয়ে মাস্টার্স করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, এবং আমার মাস্টার্স এর পরবর্তীকালে এমফিল, তারপর পিএইচডি, এসবের দিকেই প্ল্যান প্রোগ্রাম পুরোপুরি ছিল। সেই অনুযায়ী আমি প্রিপারেশন নিতে শুরু করেছিলাম। তারপর আমি সরকারি চাকরি, মানে ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিই। সেখানে আমি প্রিলিমিনারি এক্সাম ক্র্যাকও করি। কিন্তু এই ফেজটা যখন চলছিল, তখন আমার থিয়েটারটা চলছিল, আমি থিয়েটার শুরু করে ফেলেছিলাম, কিন্তু কখনোই এটা ভাবিনি যে সমস্ত কিছু ছেড়ে, চাকরি ছেড়ে একেবারে পাকাপাকি ভাবে এই অভিনয়টাকেই পেশা হিসেবে বেছে নেবো, সেটা তখনো ভাবিনি। কিন্তু হ্যাঁ, থিয়েটার করছিলাম, পাশাপাশি অভিনয়ের চর্চা চলছিল, শেখা চলছিল। এটা মূলত চাকরি জয়েন করবার পর আমি একদম রিয়েলাইজ করি যে দিস ইজ নট মাই কাপ অফ টি এনিমোর। চাকরিতে জয়েন করার আগে অব্দি ভাবছিলাম যে চাকরিটাকে জয়েন করি, চাকরিও করব, পাশাপাশি অভিনয়টাও করব, দুটো দিকই সামলাবো। কিন্তু চাকরি জয়েন করবার পর অ্যাকচুয়ালি বুঝতে পারি যে লাইফে হাফ হার্টেডলি কোনো কাজটাই করা সম্ভব নয় এবং উচিত নয়। মানে আমি দু নৌকা পা দিয়ে চলতে পারি না। আমি যদি মনে করি আমি চাকরি করবো, তাহলে আমি চাকরি করি। আর যদি আমার মনে হয়, এবার কি হয়েছিল, আমি থিয়েটারটা তখন কন্টিনিউ করছিলাম পাশাপাশি, তখন গিয়ে চাকরির সঙ্গে আমার থিয়েটারের ডেট, রিহার্সাল, এগুলো ক্ল্যাশ হতে শুরু করলো। আর ইন দ্য মিন টাইম আমার থিয়েটার করতে করতে করতে, স্টেজ করতে 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 আস্তে আস্তে একটা ওই সারাক্ষণ যদি অভিনয়ের মধ্যে থাকা যায়, সব সময় যদি অভিনয় নিয়ে ভাবনা চিন্তা করা যায়, নিজের ক্রাফটকে আরো যদি পলিশ করা যায়, এইসব ভাবনা চিন্তা অলরেডি তখন মাথায় ঘুরছে। মানে ওই
সহজ ভাষায় বলতে গেলে ভূতটা আর কি, অভিনয়ের ভূতটা ততদিন একদম আস্তে আস্তে গেড়ে বসেছে মাথায়। কিন্তু ইনিশিয়ালি ওই চাকরি করতে করতে অনেক একটা ক্ল্যাশ হচ্ছিল, সমস্যা হচ্ছিল, তখন আমি ঠান্ডা মাথায় একটু বিবেচনা করি যে আলটিমেটলি আমি দু তরফকেই ঠকাচ্ছি। কারণ এমনও হয়েছে, আজকে সেটা ওপেন প্ল্যাটফর্মে বলতে আমার সমস্যা নেই কারণ আমি চাকরিটা করি না। এমন হয়েছে আমি একটা অন্য বাহানা দিয়ে চাকরি, মানে অফিসে অন্য বাহানা দিয়ে হয়তো বলেছি যে আমার আমি তখন পাশাপাশি যেহেতু প্রিপারেশন নিচ্ছিলাম চাকরিতে, মানে সরকারি চাকরি, আমি একটা প্রাইভেট ফার্মে তখন ইনিশিয়ালি জব করছিলাম জাস্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য। বিয়ে মানে ব্রাঞ্চ ম্যানেজারকে হয়তো বলেছি স্যার আমার ওখানে ফর্ম ফিল আপ করতে হবে সরকারি চাকরি, আমি জাস্ট ফর্মটা ফিল আপ করেই চলে আসবো। তো আমাকে উনি অ্যালাউ করেছিলেন, কিন্তু আমি অ্যাকচুয়ালি গেছিলাম কোনো অডিশন দিতে। এটা আমি বলছি 2018 সালের কথা। এবার অডিশনে গিয়ে দেখি প্রচুর লাইন পড়েছে। এবার প্রায় আমি 60-70 জনের পেছনে দাঁড়িয়ে আছি। এদিকে একটা নির্দিষ্ট সময় পর অফিস থেকে ফোন আসতে শুরু করেছে। এইগুলো ঘটেছে, তখন আমি ভাবলাম যে মানে আমার কোনো অধিকার নেই দু তরফকেই ঠকাবার। অফিস কি, অফিস তো এর কোনো দায় নেবে না। আমি এখানে এখানে যে সময়টা ব্যয় করছি, আমি তখন ঠিক করলাম যে একটা দিক যে কোনো আর কি আমি কনসেন্ট্রেট করব। তো সেই তখনই ডিসাইড করি যে চাকরিটা ছাড়বো, চাকরি ছাড়ি। চাকরি ছাড় এমন সময় ছেড়েছিলাম তখন কিন্তু এমন কোনো ব্যাপার ছিল না যে আমার হাতে প্রচুর কাজের অপশন। তখন আমি ক্যামেরার সামনে কাজ করিই না, থিয়েটারটা করি রেগুলার বেসিসে এবং বিভিন্ন জায়গায় অডিশন দিয়ে এদিক ওদিক বেড়াচ্ছি। সেই রিস্ক নিয়ে চাকরি ছাড়ি। বাড়িতেও একটু সবাই একটু হতাশই হয়েছিল। আমি বলি যে আমাকে একটা বছর সময় দাও, যদি আমি ফেল করি দেন আমি আবার ফিরে আসবো। তো লাকিলি সেটা আর করতে হয়নি। এবার ব্যাক টু ইয়োর কোয়েশ্চেন, যে হ্যাঁ মানে অভিনয় বাইরে থেকে একরকম একটা লাগে, মানে যারা অভিনয় করতে বহু মানুষ আমাকে ইনবক্স করে প্রচুর, দাদা কিভাবে একটু অডিশন দেওয়া যায় বা কিভাবে একটু কাজ করা যায়, এটা বাইরে থেকে একরকম লাগে। কিন্তু অভিনয়টাকে যদি তুমি একদম পেশাগত ভাবে নাও তাহলে সেই মানুষগুলোই টিকে যায় যারা সত্যি প্যাশনেট অ্যাবাউট দিস ক্রাফট। কারণ এটা শুটিং প্রচন্ড একটা একঘেয়ে এবং বিরক্তিকর জিনিস। আমি জানি না তুমি সামনে থেকে অবশ্যই শুটিং দেখেছো কিনা জানি না, শুটিং দেখেছি। ফ্লোরটা খুব বিরক্তিকর জিনিস, মানে লেন্দি প্রসেস। তার থেকে ওই 9টা থেকে 6টার ডিউটি অনেকের কাছে অনেক বেশি সুটেবল মনে হয়, কিন্তু শুটিং হয় 14 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা ধরে। সুতরাং এটা শুধুমাত্র ভালো লাগা থাকলে তবেই এখানে মানুষ টিকে যায়। কারণ প্রচুর মানুষকে দেখি আসেন এক ধারণা নিয়ে, এখানে কাজ করতে করতে তাদের বিরক্তি তৈরি হয়, মানে যে ধারণাটা নিয়ে এসেছিল এখানে এসে সেটা মিথ্যে প্রমাণিত হয়, তখন আবার তারা ছেড়ে যায়। তো এটাই আর কি। আচ্ছা, থিয়েটারের কথা উঠলো। থিয়েটার তুমি কত বছর ধরে করছো? কারণ থিয়েটার অনেকেই বলে সিনিয়র অ্যাক্টর সাথে থিয়েটার হচ্ছে ভীষণ বেসিক। একজন বড় অভিনেতা সাধারণত দেখা গেছে থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে বেশিরভাগ ক্ষেত্রে, তুখোড় যেসব অভিনেতারা। তুমি কত বছর ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত রয়েছো? আমি আমার স্টুডেন্টহুড থেকেই থিয়েটারটা করছি, মানে আমি 2012-র এন্ড থেকে, মানে আমার 2010-এ আমি এইচএস পাস করেছি, 2011 কলেজ, হ্যাঁ 2012-র এন্ড থেকে, মানে একদম আমি স্টেজে গেছি 2013-তে, কিন্তু আমার শেখা শুরু হয়েছে তারও 1 বছর আগে থেকে। আমার যিনি শিক্ষক শ্রী শোভেন গাঙ্গুলি, ওনার কাছেই আমার অভিনয়ের হাতে খড়ি এবং যাবতীয় যা শিক্ষা ওনার কাছে আমি 2012-র এন্ড থেকে শুরু করি। আহ আর আমার প্রথম স্টেজ সেই অর্থে সেটা হচ্ছে 2013-তে সাদা এবং কালো কার্নিভাল অফ ভাইলেন্স বলে একটি ইন্টিমেট স্পেস থিয়েটার, স্যারেরই নির্দেশনায়, সেটা আমার প্রথম থিয়েটার। এবং চর্চা চলতে থাকে, পাশাপাশি আমি ফ্রিল্যান্সিং করেছি, মানে হাওড়া এবং কলকাতার বহু দলের সঙ্গে কাজ করেছি থিয়েটারে। সেটা হচ্ছে ওই 2016 এন্ড থেকে 2019, 22 অব্দি রাদার। আমার লাস্ট যে একটি প্রোডাকশন থিয়েটারে, যেটা আমি এবং দুর্বার শর্মা আমার বন্ধু, আমরা দুজন মিলে একটি মানে আমাদের বন্ধুদের তৈরি করা একটি দলে কাজ করতাম, নাম নেই বলে। সেখানে আমরা লাস্ট শো করেছি আমি 2022-এ। তারপর ততদিনে যেহেতু ক্যামেরার কাজের ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, সেই জন্য এই মুহূর্তে যেমন থিয়েটারটাকে আমি সচেতন ভাবেই অফ রেখেছি। কারণ থিয়েটারের কমিটমেন্ট একটা বিষয়, কারণ থিয়েটার করতে গেলে সেখানে সময় দেওয়া, রিহার্সালে সময় দেওয়া, সেটা একটা একটা ব্যাপার। কিন্তু যেহেতু আমার প্রায়োরিটি ছিল পরবর্তীকালে ক্যামেরার কাজ, সেই জন্য আমি আর সচেতন ভাবেই থিয়েটারটা আপাতত অফ রেখেছি। আবার সামনে একটা কথা হচ্ছে নতুন প্রোডাকশন করার। হয়ে গেল প্রায় 2012 যদি এন্ড থেকে আমি ধরি, 22-এ 10 বছর, 23, 13 বছর ধরে আমি থিয়েটারের সঙ্গে যুক্ত, মানে 2012 থেকে আর কি করছি, শিখছি আর কি।
একটু আগে তুমি কথার প্রসঙ্গে একটা কথা বললে যে তোমাকেও অনেকেই মেসেজ করে যে কোথা থেকে অডিশনের খবর পাবো বা কোথায় গিয়ে যোগাযোগ করব, এই ধরনের কৌতূহল থাকে। তা হুম। তুমি যখন ইনিশিয়াল স্টেজে থিয়েটার করতে করতে চেষ্টা করছো যে এই অডিশনের বিষয়ে জানবে বা কাউকে তোমায় যেমন কেউ মেসেজ করছে, তুমি এরকম মেসেজ করা বা কিছু সেগুলো করতে বা ফটো জমা দেওয়া স্টুডিও স্টুডিও কি অনেকেই বলে যে জমা দিয়ে এসেছি, পরে দেখেছি সেটা পড়ে আছে, কাজ করতে করতে অনেক বছর পর দেখেছি, এগুলো হয়ে থাকে। অ্যান্ড অনেস্টলি একটা জিনিস জিজ্ঞেস করবো, আমি প্রত্যেককেই কম বেশি জিজ্ঞেস করি সত্যতা কতটা রয়েছে সেটা তুলে ধরার জন্য। অনেকের এটা থাকে যে বেসিক মানেই হচ্ছে আমাকে গিয়ে ফটো আমি জমা করব স্টুডিওতে, আমাকে ডাকবে বা আমি ডাক পাবো, আজ বা কালকে গিয়ে ডাক পাবো। সত্যি কি ডাক আসে? তোমার ক্ষেত্রে এরকম কিছু ঘটেছে? আমি কয়েকদিন আগেই আমার এক বন্ধুর সঙ্গে আলোচনা করছিলাম এই বিষয়টাই, যে তখন সবে সবে আমি ফেসবুকটা খুলেছি, সেটাও আমি বলছি ওই 2011। তখন আমি অভিনয় মানে শেখা শুরুও করিনি। অভিনয়ের প্রতি একটা ভালো লাগা, দূর থেকে একটা ধারণা যেমনটা তৈরি হয়ে থাকে সবার, আমারও তৈরি হয়েছিল। এবং ওই ব্যাপারটা মানে এক্সাক্ট কোথায় আমি নক করব, কিভাবে শুরু করব, তখন আমার কাছে কোনো মানে স্পষ্ট ধারণা ছিল না। তো আমিও ফেসবুকে একজনকে টেক্সট করেছিলাম। তিনি আমাদের ইন্ডাস্ট্রিরই একজন, মানে বহু পুরনো এবং খুব নামকরা একজন অভিনেতা আগেকার সেই সময়। উনি ছিলেন শঙ্কর ঘোষাল, বিখ্যাত অভিনেত্রী চৈতী ঘোষালের ভাই শঙ্কর ঘোষাল। তো ওনাকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম প্রথম একদম ইনিশিয়াল 2011 সালের কথা বলছি। সেই সময় ফেসবুক এরম ছিল না, এখন ফেসবুক যা ছিল সেরম ছিল না। তো আমি ভাবলাম যে ইনি তো অভিনয় করেছেন এককালে, আমি দেখি, জিজ্ঞেস করে দেখি। ওই একজন ব্যক্তিকে আমি প্রথম জিজ্ঞেস করেছিলাম যে স্যার, আমার এরকম অভিনয়ের প্রতি আমার খুব আগ্রহ, তো আমি যদি একটু প্রপারলি শিখতে চাই, কি করা উচিত? ইনিশিয়ালি আমার কোনো ধারণা নেই, কাইন্ডলি আপনি একটু গাইড করবেন। তো উনি আমি যে কলেজে পড়েছি, মনীন্দ্রচন্দ্র কলেজ, মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজেরই উনি প্রাক্তন ছাত্র ছিলেন। সেই নিরিখেই তার আগে দু একটা কথা হয়েছিল। তো উনি আমায় প্রথম বললেন যে তুমি যদি অভিনেতা হতে চাও, মানে শিখে, মানে প্রপারলি শিখে করতে চাও, তাহলে চোখ কান বন্ধ করে যে কোনো থিয়েটার দলে বা থিয়েটারের সঙ্গে যুক্ত হয়ে যাও। এর বাইরে কোনো আর শেখার প্রসেস নেই অভিনেতা হতে চাই। তো আমি ওনার কথা শুনেই প্রথম, মানে আমার স্যার যিনি, তার তার পরবর্তীকালে আমার তার সঙ্গে যোগাযোগ হয়। আমি ওইখান থেকেই শুরু, মানে ঠিক করি যে আমি থিয়েটারে জয়েন করবো। এই আমার শুরু। কিন্তু এবার আসি তোমার পরের প্রশ্নে, যে ফটো জমা দেওয়া বা একটা সুযোগ, মানে অপেক্ষা করা, আমি সেরকম কোনো প্রসেসের মধ্যে দিয়ে যাইনি সত্যি কথা বলতে। এবার বিষয়টা হচ্ছে, আমার এক কেন যায়নি, কারণ আমার একদম প্রাথমিক ধারণা ছিল না যে আমি ক্যামেরার কাজ করব বা সিরিজ, তখন তো সিরিজ আসেইনি কলকাতায়। 2011-12 সালে সিরিজ নেই। সিনেমা বলো বা সিরিয়াল বলো, এগুলো কোনোটার প্রতি আমার খুব যে আগ্রহ ছিল এমনটা নয় যে আমি এগুলোতেও করবো। আমার থিয়েটারটাই প্রধান সেই সময় প্রায়োরিটাইজ করেছিলাম। পরবর্তীকালে এটা আমি বলছি তোমাকে 2019 সালে থিয়েটার করতে করতে করতেই আমি ছোটখাটো অডিশন দিতে থাকি। তখন জি5 এর একটি সিরিজে, সেটা আমাদের এই কালরাত্রির ডিরেক্টর অয়নদারই একটি সিরিজ, জাজমেন্ট ডে বলে একটি সিরিজ, সেইখানে আমার এক বন্ধু মারফত, লেখক এক বন্ধু, তার মারফত 4 দিনের একটি কাজ ছিল। এমন কোনো মানে বড় চরিত্র নয়, জাস্ট কিছু সংলাপ আর উপস্থিতি, 4 দিনের মাত্র কাজ। সেই আমার প্রথম আর কি ক্যামেরার সামনে কাজ করা। না, তার আগেও শর্ট ফিল্ম করেছি, আমি নিজেও শর্ট ফিল্ম বানাতাম। মানে আমি বলতে চাইছি বড় প্ল্যাটফর্মে সেই প্রথম কাজ। কিন্তু এই আমার অদ্ভুত ভাবে কোনো কাজ নাই, আমি নিজে থেকে গিয়ে ওই ছবি জমা দিয়েছি বা কাউকে খুব, মানে আজ অব্দি, এটা হয়তো অনেকে ভাববে আমি খুব বাড়িয়ে চুড়িয়ে বলছি, একেবারেই নয়, এটা অদ্ভুত লাগে। আমি আজ অব্দি যা কাজ করেছি, আমি কাউকে কোনোদিন অ্যাপ্রোচ করিনি যে তোমার কাজে আমায় নেবে বা আমার এই প্রোফাইল। পরবর্তীকালে জেনেছি সেগুলো যে প্রোফাইল জমা দিতে হয়, বা ধরো কোনো হাউস থেকে আমাকে সিলেক্ট করেছে, তারা আমার প্রোফাইলটা দেখতে চেয়েছে, এটা হয়েছে। তবে হ্যাঁ, এটাও সত্যি, আমি যখন মেগা করতে গেছি, প্রচুর ছেলে মেয়েকে দেখেছি সকাল থেকে এসে স্টুডিওর ভেতরে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে এই ছবি জমা দেওয়ার। এখন কি হয়েছে বিষয়টা, এখন তো আর আগেকার মতো পোস্ট কার্ড সাইজ ছবি প্রিন্ট করে জমা দেওয়ার চল নেই সেই অর্থে, কারণ এখন সমস্তটাই হোয়াটসঅ্যাপে হয়ে গেছে। ইপিদের নাম্বার নিয়ে তুমি সেই নাম্বারেও পাঠাতে পারো। এইটা না, এবার এটা দুটো ব্যাখ্যা আছে, আমি জানি না মানুষ কজন রিলেট করতে পারবে। আমি মনে করি এই প্রফেশনে, বিশেষত এই অভিনয় প্রফেশনটা অনেকটা লাক ফ্যাক্টরের ব্যাপার আছে।
ধরো এমন প্রচুর মানুষ কাজ করছেন যাদের যা ট্যালেন্ট তার থেকে বহুলাংশে অনেক বেশি ট্যালেন্টেড ছেলেমেয়েরা কাজ পাচ্ছে না, বাড়িতে বসে আছে, কিন্তু তাদের ক্লিক করে যাচ্ছে। দিনের পর দিন একটি ছেলে বা অথবা একটি মেয়ে স্টুডিওতে যাচ্ছে, ভিজিট করছে, ছবি জমা দিচ্ছে, তারটা ক্লিক করছে না। একজন ছেলে বা মেয়ে একটি রিল বানাচ্ছে, সেই রিলটা ভাইরাল হয়ে যাচ্ছে, সেখান থেকে প্রোডাকশন হাউস থেকে তাকে কল করা হচ্ছে যে আমরা আপনার সাথে পরবর্তী প্রজেক্টে কাজ করতে। এটা মূলত মেগার ক্ষেত্রে বলছি, মেগা সিরিয়ালের ক্ষেত্রে বলছি। আমি কোনো বৈষম্যমূলক কথাবার্তা বলছি না বা বৈষম্য রাখছি না যে মেগার প্রসেস খারাপ, সিরিজের প্রসেস খারাপ। আমি বলছি এই যে ফটো জমা দেওয়ার বিষয়টা, আমাকেও প্রচুর মানুষ বলেন যে কোথায় ছবি জমা দেবো, কোথায় গেলে নক করলে ঠিক হবে। এবার আমি তাদের এটাই বলি যে আমি প্রথম জিজ্ঞেস করি আপনি কি ট্রেন্ড, মানে আপনি কি অভিনয়টা শিখেছেন? কারণ এখানে একটা কথা বলবার আছে যেটা খুব ভাইটাল। বেশিরভাগ মানুষের ধারণা কিন্তু, যেমন গান, গান তুমি নোটেশন না জানলে গান গাইতে পারবে না, হারমোনিয়ামটা বাজাতে পারবে না, তবলা তবলা না শিখলে বাজাতে পারবে না, গিটার না শিখলে বাজাতে পারবে না, আবৃত্তি ওই বাচনভঙ্গি আয়ত্ত করে শিখে তবে তুমি ডেলিভার করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত অধিকাংশ মানুষের ধারণা যে একমাত্র অভিনয় বোধহয় করে দেওয়া যায়, ও শিখতে ফিখতে লাগে না। আমার একটু ভাল লাগছে, আমি অভিনয় করতে, আমি টিভিতে দেখছি বা সিনেমায় দেখছি ওরকম ইমিটেট করছি, নকল করছি, রিল বানাচ্ছি, তাহলে আমাকে একটু দেখতে সুন্দর, তাহলে আমি মনে হয় অভিনেতা বা অভিনেত্রী হয়ে উঠতে পারবো। এটা একদম ভুল ধারণা। সবার আগে আমি এটাই প্রশ্ন করি, কারণ দেখো আমার কোনো শর্টকাট নেই। আমি যেভাবে তোমাকে একটু আগেই বললাম, আমি একজন অভিনেতাকে জিজ্ঞেস করেছিলাম স্যার আমি কিভাবে শুরু করব, উনি আমায় যেভাবে বলেছেন আমি সেই মতো থিয়েটার জয়েন করেছি, রেগুলার বেসিসে থিয়েটার করেছি এবং শিখেছি। শিখে তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ হয়ে গেছে। আমি ওই জন্য প্রথমেই মানুষকে জিজ্ঞেস করি যে আপনি কি অভিনয় শিখেছেন? অধিকাংশই বলে না অভিনয় তো শিখিনি, কিন্তু আমি সিরিয়াল করতে চাই। এবার এই না শেখার সিরিয়াল করতে যাওয়ার মাঝে যে একটা বিস্তর স্টেপস রয়েছে, মানে ফাঁক রয়েছে, সেই স্টেপ গুলো আগে পূরণ করতে করতে যেতে হবে। সেইটা আমার মনে হয় মানুষের একটু সচেতনতা মানে বৃদ্ধি পেলে ভালো হয় আর কি। এই কাল রাত্রি খুব ভালো রেসপন্স পেয়েছে, ট্রেন্ড করছে, 1 নম্বরে রয়েছে। কেমন অভিজ্ঞতা, কেমন কেমন ফিডব্যাক পাচ্ছ, কেমন মেসেজ পাচ্ছ? তোমাকে আর সৌমিত্রিষাকে নিয়ে দেখছি প্রচুর ফ্যান পেজ থেকে পোস্ট টোস্ট হচ্ছে, তোমাদের সব ক্লিপিংস গুলো দুজনে নিয়ে শেয়ার হচ্ছে, বেশ অ্যাপ্রিসিয়েট করছে লোকজন। কেমন লাগছে? ভালো, খুবই ভালো। মানে এটা তো বলাই বাহুল্য যে নিজের কাজ বা নিজেদের কাজ যদি একটা ভালো ফিডব্যাক পায়, সেটা তো খুবই ভালো লাগছে। হ্যাঁ, মানে শুধু বাইরের বলবো না, আমার পরিবারেও, আমার মা এমন জায়গায় সিরিজটা শেষ হয়েছে সেই থেকে আমাকে বারবার আমার মা এবং তার কালিগসরা জিজ্ঞেস করে যাচ্ছে, একটু জিজ্ঞেস করো না এরপরে কি হবে, তাহলে সিরিজ অ্যাকচুয়ালি কে মেরেছে, সিরিজ এর পরে কি হবে। আলাম না সেইটা তো আমি বলতে পারবো না। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। অয়নদার সঙ্গে এর আগেও আমি যেরকম বললাম অনেক বছর আগে একবার কাজ করবার সুযোগ ঘটেছিল 2019 সালে। তারপরে লেখক অয়নদার মানে কাজ সম্পর্কে আমরা অনেকেই অবগত এবং আমার খুব পছন্দের একজন মানুষ অয়নদা। তো কাল রাত্রিতে আবার তার সঙ্গে কাজ করতে পারলাম এবং ফরচুনেটলি কাজটা এত ভালো একটা ফিডব্যাক পাচ্ছে। ভালোই লাগছে। আমিও বাকিদের মতো আমিও সিজন 2 এর জন্য মুখিয়ে রয়েছি। কি হবে অ্যাকচুয়ালি কিন্তু আমরা অ্যাক্টার্সরাও জানি না। অয়নদা কিন্তু আমাদেরও ধন্দে রেখেছে, আমাদের কাছে খোলসা করেননি। আমার সঙ্গে পরশু দিনকে দেখা হয়েছিল অয়ন স্যারের। আমি জিজ্ঞেস আচ্ছা। করছিলাম ফেলুদার প্রিমিয়ারে হয়েছে তো হুম ওটাতে, হুম আমিও জিজ্ঞেস করছিলাম যে আবার কবে থেকে শুটিং চালু হচ্ছে। যেহেতু কালরাত্রি 2 আমরা যদি এই সিরিজটা যারা দেখেছি আমরা জানি শেষে কিন্তু বলে দেওয়া হয়েছে সম্ভবত দু হুম হাজার পঁচিশেই আনা হচ্ছে, আমি যতদূর হুম দেখলাম লাস্টে কিন্তু হুম, 2025 ডেট টাইম দেওয়া আছে। তো একদম। এটা কি শুরু হওয়ার কোনো রকম সম্ভাবনা, কোনো খবর তোমার কাছে আছে যে শুটিংটা কবে থেকে শুরু হবে? হ্যাঁ, একটা আছে, ইনিশিয়ালি আছে। এবার কি হয়, শুটিং এমন একটা বিষয় যতক্ষণ না আমরা ফ্লোরে যাচ্ছি তার আগে অব্দি সমস্ত কিছু আনসার্টেন। কারণ এই জানুয়ারিতে অয়নদার আরেকটি সিরিজ নিখোঁজ 2 সেটা হইচইতে নিখোঁজ আসবে। 2। নিখোঁজ 2-র জন্য প্রচুর মানুষ মুখিয়ে বসে আছেন, ইনফ্যাক্ট আমিও। নিখোঁজ এমন একটা জায়গায় শেষ হয়েছিল, ওই ফ্র্যাঞ্চাইজিরও খুবই হিট একটি ফ্র্যাঞ্চাইজি। তো সেটা খুব বেশি দেরি নয়, মানে যদি কাল রাত্রি মানে 2 এর শুটিং বলো সেটা খুব বেশি ডিলে হবে না, বাট যতক্ষণ হ্যাঁ, না কারণ হচ্ছে। 2025 প্রমিস করা হচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এবং 2025-এ আসবে, এটা তুমি ওভার স্যাঙ্গুইন থাকতে পারো একদম। ব্যাস এটাই। আর সেখানে কি আমরা এই তোমাদের যে জুটিটা আরো বেশি করে এক্সপ্লোর করতে পারবো, সেই সুযোগ কি থাকবে? হোপফুলি, কারণ শুধু আমাদের জুটি বলে নয় বা আমার গল্পটা বলে নয়, এমন প্রচুর চরিত্র আছে যেখানে যে চরিত্রগুলোর সুতোগুলো ছাড়া রয়েছে, মানে
সাত্তকী মানে অনুজয়ের পোর্শনটা বলো, বা তাদের বাড়ির অন্দরমহলের কিছু গল্প রয়েছে আমার এবং দেবীর বা চিরা এবং দেবীর যে পোর্শনটা বলো, তো অবশ্যই সেগুলো আবার তাদের কি হলো, তাদের ব্যাক স্টোরি কি, সেগুলো অবশ্যই দেখা যাবে সিজন 2। সৌমিত্রিষার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? কারণ তুমিও ধারাবাহিক করেছো আকাশ হাটে, আমি তোমার প্রোফাইলটা দেখছিলাম আকাশ হাটে, তুমি একটা ধারাবাহিকের মুখ, এত বছরের অভিজ্ঞ একজন অভিনেতা তুমি, যে থিয়েটার থেকে এসেছো, তো সেখানে বলার জায়গা রাখে না। এবং সৌমিত্রিষা ভীষণ জনপ্রিয়তা পেয়েছে থ্রু মিঠাই। তো মিঠাইয়ের পর হুম। ভীষণভাবে চারিদিকে চর্চিত নাম, তার সঙ্গে কাজ করলে হ্যাঁ, মানে এইটা আমার সৌমিত্রিষার সঙ্গে প্রথম কাজ। ধারাবাহিক আমি প্রথম জিতে করি, খেলনা বাড়ি বলে যে ধারাবাহিক 2023-এ, তারপরে আকাশ হাটে করি। কিন্তু সত্যি কথা বলতে আমি মেগা সিরিয়াল অনেক পরে শুরু করেছি, কারণ আমার ব্যক্তিগতভাবে ওই সিরিজ বা সিনেমার যে প্রসেস, তাতে আমার ওই অ্যাজ অ্যান অ্যাক্টর হিসেবে ওইটা বেশ পছন্দের ছিল। কিন্তু আমার ওই একটা ব্যাপার ছিল যে অভিনেতা হিসেবে সমস্ত মাধ্যমেই কাজ করবার। তো আমার 2021-এর পর থেকেই আমাকে মেগার কয়েকটি অফার এসেছিল, সেই সময় আমি করে উঠতে পারিনি সিরিজের একটা ডেট ক্ল্যাশের ব্যাপার। কিন্তু আমি 2023-এ প্রথমবার জি করি এবং মেগা করে বুঝতে পারি একজন অভিনেতার ক্ষেত্রে মেগাটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট ইন টার্মস অফ হিজ অর হার ফেস ভ্যালু। যে মানুষ চিনতে পারে সেটা শুধুমাত্র কিন্তু টেলিভিশনের দৌলতে, চট করে চেনাটা। ভালো কাজ সিরিজ তো মানুষ দেখে এবং একটু সময় লাগে একটা অভিনেতাকে তাদের কাছে পরিচিত হয়ে উঠতে। এবার সেই নিরিখে বলি সৌমিত্রিষার কথা, সৌমিত্রিষার একটা অসম্ভব জনপ্রিয়তা রয়েছে এই টেলিভিশনের মারফত। তার অভিনীত মিঠাই চরিত্রটি আমার বাড়িতেও মানে মা, সে মানে ভয়ঙ্কর ফ্যান ছিল, খুব ভালোবাসতো ওই মেগাটি এবং ওর চরিত্রটিকে। তো সেখানে আমি প্রথমবার ভেবেছিলাম, যেটা নর্মালি হয়, এখন কি হয়, আহ একটু কাজ করব, মানে ধরো একটাই হয়তো কাজ করেছি, একটু পপুলারিটি পেয়েছি, তার অ্যাপ্রোচ এবং হাবভাব মনে হবে সে হয়তো মানে অস্কার থেকে এসেছেন, অস্কার জয়ী একজন অভিনেতা বা অভিনেত্রী। আমাদের এরকম প্রচুর অভিনেতা অভিনেত্রী রয়েছে। আমি সেই থেকে ভেবেছিলাম যে এত এত পপুলার একটি ফেস, সৌমিত্রী সে এত জনপ্রিয় একজন অভিনেত্রী, তার হয়তো ট্যান্ট্রম বা তার হয়তো কিছু অ্যাটিটিউড থাকলেও থাকতে পারে। কিন্তু বিশ্বাস করো মানে এত ইজি একটি মেয়ে, মানে এত সহজ সরল একটি মেয়ে। এবং দেখবে তুমি বহু ইন্টারভিউতে, কাল রাতে ইন্টারভিউতে অয়নদাও বলছে যে অয়নদারও ইনিশিয়ালি একটা সমস্যা ছিল ওকে নিয়ে কাজ করবার, শুধুমাত্র জনপ্রিয়তার কারণে। কারণ দেবী চরিত্রটা এমনই যেখানে একদম নিজেকে ভেঙে ফেলতে হবে। সেখানে আমার ব্যাগেজেস, আমি কি কি করেছি, আমাকে কত লোক চেনে, এগুলো ক্যারি ফরওয়ার্ড করলে সমস্যা হতো। কিন্তু সৌমিত্রিষা একদম সেটা মানে ওর নিজের মধ্যেও নেই, যে কারণে সহ অভিনেতা বা পরিচালক কাউকে ওটা টের পেতে দেয়নি যে ওর একটা এত পপুলারিটি রয়েছে, ও এক মানে এত জনপ্রিয় একজন অভিনেত্রী। কিচ্ছু না, খুব 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 সিম্পল, খুব সিম্পল মেয়ে। এবং সেই অর্থে ওর নিরিখে মানে আমাদের নিরিখেও কাল রাত্রিতে বহু বড় বড় অভিনেতা অভিনেত্রীরা কাজ করেছে, রূপাঞ্জনা দি, দেবেশ চট্টোপাধ্যায়। তো সেইখানে একটা লার্নিং প্রসেস তো বটেই আমাদের সবার কাছে ছিল। এবং ও একদম আমার সঙ্গে যে দৃশ্যগুলো ছিল, অনুজয়ের সঙ্গে যে দৃশ্যগুলো ছিল, সেখানে ও মানে ওর ওই ব্যাগেজেসটা বাড়িতে রেখেই এসেছিল। ওর কোনো ব্যাপারই না যে ও এত বড় স্টার, এত পপুলার, অলরেডি তার আগে দেবের সঙ্গে ছবি করে ফেলেছে এন্ড অল, এসব কোনো কিছু নিয়েও ফ্লোরে আসতো না। এবং ও ওর সঙ্গে যখন আমি নর্মাল আড্ডা মারতাম, মানে কথা বলতাম শর্টের ফাঁকে ফাঁকে, খুব ইজি, খুব খুব একদম সিম্পল, কোনো আর্টিফিশিয়াল ওর মধ্যে ব্যাপারটা নেই। খুব ভালো অভিজ্ঞতার সঙ্গে কাজ করো। তোমার একটা জলের সিন আছে। আমি ইনফ্যাক্ট সৌমিত্রিষাও যখন আমাদের এখানে আসে দুর্গাপুর, আমি জিজ্ঞেস করছিলাম, সৌমিত্রিষা বলেন যে সাঁতার জানতো না, এবং অনুজয় দা এবং সৌমিত্রিষা একসঙ্গে বোধহয় সুইমিং ক্লাস করেছে, প্রথম আমার এখানেই রিভিল হয়েছিল, আমার এখানে বলে। তার পরবর্তী সৌমিত্রিষা একটা ভিডিও আনেন, সে তো দুদিন পর সেটা। তো তোমার ক্ষেত্রে আমি সেম প্রশ্ন রাখবো, তুমি সাঁতারটা জানতে যখন জলে হ্যাঁ, নেমেছিলে? এইটা ফর্চুনেটলি, এবং ওই দিন একটা দারুণ মজা হয়েছিল। আর অনুজয় যেহেতু আমার ব্যক্তিগত বন্ধু, এই কাজটা আমাকে যখন ফোন করা হয়েছিল হইচই থেকে, আমাকে প্রথম বলা হয়েছিল, সবুজ তুমি সাঁতার জানো তো? বললাম হ্যাঁ। মানে তোমার চরিত্রটা কিন্তু স্টেট লেভেল একজন সুইমার, মানে আমাকে সাঁতার জানতেই হতো ওখানে। না, হ্যাঁ আমি সাঁতারটা জানি। বলে হ্যাঁ, এইটাই প্রথম আমাদের ক্রাইটেরিয়া ছিল। তারপর যখন মানে অনুজয়কে আমি পরে ফোন করেছিলাম, অনুজয় তো বললো ভাই এই তো ব্যাপার, আমি তো সাঁতারটা জানি না, জানিস আমাকে একটা সিন আছে এরকম বাঁচাতে হবে। আমি তো, তুই কি করছিস? বলছে আমি একটা ট্রেনিং নিচ্ছি, কিন্তু খুব একটা সুবিধা করে উঠতে পারবো কিনা জানি না। এবং পরে যখন আমরা আমরা শুটিং এ পৌঁছালাম, গিয়ে দেখলাম
সৌমিত্রিশও সাঁতার জানে না এবং অনুজয়ও সাঁতার জানে না। ওরা খুব ইনিশিয়াল কয়েকটা ক্লাস করেছিল, আর সেক্ষেত্রে আমি সাঁতার জানি, সুতরাং পুরো আপার হ্যান্ডটা আমার কাছে ছিল। খুব মজা হয়েছিল দৃশ্যটা করতে গিয়ে। আমার পার্টটা প্রথম শুট করেছে, মানে আমার আর সৌমিত্রিষার পার্টটা শুট করেছে, তারপর ওর আর অনুজয়ের পার্টটা শুট হয়েছে। তো ফরচুনেটলি কোনো অঘটন বা কিছু ঘটেনি, উল্টে মজা হয়েছে। একজন লাইফ ওখানে মানে সেভার যিনি ছিলেন ডুবুরি, মানে ওই গ্রামে একজনকে রাখা হয়েছিল যে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে উনি যেন একটু সামাল দিয়ে দেন। তো উনি প্রথম প্রথম খুব দেখাচ্ছেন, দাদা এরকম সিঁড়িগুলো 11টা সিঁড়ি আছে, নেমে নেমে যাবেন, এ করে যাবেন। আমি তো কি হয়েছিল, সে সময় গরম ছিল প্রচুর, আর আমার ওই টোটাল শটটা নিতে টাইম লেগেছিল প্রায় 50 থেকে 55 মিনিট, মানে 1 ঘন্টার কাছাকাছি। এবং কি হয়, বিভিন্ন অ্যাঙ্গেলে ক্যামেরা সেট করতে, ড্রোন শট ছিল, বারবার বারবার চেঞ্জ হয়। তো আমি শট দেওয়ার পরই আমাকে অয়নদা বলছে সবুজ ওপরে চলে আয়, কিন্তু আমি উঠিনি, এলাম না। এত আরাম এই পুকুরের জলটা, আমাদের শহুরে জীবন যাপনে তো সচরাচর ওই সুযোগ মেলে না যে পুকুরের জলে একটু সময় কাটাবার। সুতরাং আমি ওই 50 থেকে 55 মিনিট ওই জলেই ছিলাম, পুরো একদম শট কমপ্লিট করে তারপর উঠেছি। এবার ওদের শটের সময় যেটা হয়েছে, আমি ভ্যানিটিতে ছিলাম, শুনলাম গিয়ে যে ওদেরকে বাঁচানোর জন্য যে লাইফ সেভার যিনি ছিলেন, পরে তিনি প্রায় ডুবে যাচ্ছিলেন, এমন একটা অবস্থা হয়েছে। অনুজয় আর সৌমিত্রিষা নিজেদের শটটা খুব সুন্দরভাবেই কমপ্লিট করে উঠে এসেছিল আর কি। এই মজাটা হয়েছিল সেদিন, একটা বেশ ইভেন্টফুল একটা আমাদের শুট ডেট ছিল, মনে আছে এই পুকুরের দৃশ্যটা।